আসসালামু আলাইকুম। আমি বিজ্ঞান শিক্ষক এস এম মামুন। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় 2 অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়টির দ্বিতীয় লেকচার আলোচনা করব। এর আগে আমরা আরো একটি লেকচার আলোচনা করেছি অধ্যায় 2 এর উপরে। আজ দ্বিতীয় অংশটি আলোচনা করতে যাচ্ছি। তো তার আগে আমরা দেখে নিই যে আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো কি কি। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো ছিল কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজন, এবং গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাদের মাইটোসিস কোষ বিভাজন বুঝতে সমস্যা আছে তারা প্রথম লেকচারটি আরেকবার দেখে নিবে। তো আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন এবং বংশগতি। আমরা একটু পুরানো পাঠের পুনরাবৃত্তি করি। তো গত লেকচারে আমি বুঝিয়েছিলাম যে কোষ বিভাজন তিন প্রকার। একটি হচ্ছে অ্যামাইটোসিস, দুই হচ্ছে মাইটোসিস এবং তিন হচ্ছে মিয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয় ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবে। মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয় উন্নত শ্রেণীর জীবের দেহকোষে। তো দেহকোষ বিষয়টি কি? দেহকোষ হচ্ছে ওই সকল কোষ যে সকল কোষ প্রাণীদের বা জীবের দেহ গঠন করে। মাইটোসিস কোষ বিভাজনটি মূলত দেহকোষের এক প্রকার কোষ বিভাজন। আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় জনন কোষে। জনন কোষের পরিচয় দিয়ে নেই। জনন কোষ হচ্ছে ওই সকল কোষ যে সকল কোষ নতুন একটি প্রাণীর জন্ম দিতে সাহায্য করে, অর্থাৎ নতুন একটি প্রাণী সৃষ্টি হতে যে কোষগুলো অংশ নেয় সে কোষগুলোকে বলা হচ্ছে জনন কোষ। মাইটোসিস সম্পর্কে আমরা গত লেকচারে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। একটু আমি মনে করিয়ে দিই মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি ঘটে। তো আমরা দেখেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষটি যখন ভেঙে দুটি কোষ উৎপন্ন করে, তো ওই দুটি কোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ হুবহু আগের কোষটির মতোই হয়। এবং একটি বিষয় মনে রাখতে হবে যে মূল কোষটি অর্থাৎ যে কোষটি বিভাজিত হবে সে কোষটিকে আমরা মাতৃকোষ, এবং যে কোষগুলো নতুন উৎপন্ন হয়েছে তাদেরকে আমরা অপত্য কোষ নাম দিয়েছিলাম। তাহলে পুরো কথাটিকে আরেকবার আমি বলি যে মাতৃকোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ উৎপন্ন করে। তার মানে সোজা কথা, মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে নতুন কোষগুলো উৎপন্ন হয় এই নতুন কোষগুলো হুবহু মাতৃকোষের মতোই হয়। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে এমনটি ঘটে না। আমরা একটু পরে আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। আমরা মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে জানবো। তো আমরা প্রথমেই মিয়োসিস কোষ বিভাজনের পরিচয়টি একটু দেখে নিই। মিয়োসিস কোষ বিভাজন বিষয়টি আসলে কি? মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয় জনন কোষে। জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। মিয়োসিস কোষ বিভাজন কিন্তু দেহকোষের কোনো বিভাজন নয়, এটি মনে রাখতে হবে। দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, আর জনন কোষ বিভাজিত হয় মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনটি, এই লাইনটি মনে রাখতে হবে যে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি দুইবার ভাগ হয়, কিন্তু নিউক্লিয়াসে অবস্থিত যে ক্রোমোজোমগুলো তাদের বিভাজন ঘটে একবার। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটি মূলত মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্য। যেখানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সেখানে আমরা দেখতে পেলাম যে মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিয়োসিস কোষ বিভাজনে এই যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল, হ্রাস পেল, তাই এই বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। যেহেতু এই বিভাজনে চূড়ান্ত পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। সবার নিশ্চয়ই মনে আছে যে
মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়েছিল? মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয়েছিল সমীকরণিক বিভাজন, কারণ মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে এই বিভাজনকে বলা হয়েছে হ্রাসমূলক বিভাজন। যা হোক, জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়। আমরা জানি যে যখনই একটি নতুন জীব জন্ম নেয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন কিন্তু ওই জীবটি যে কোষ, যাকে জাইগোট বলা হয়, এই জাইগোটটি তৈরি হয় একটি পুরুষ কোষ এবং স্ত্রী কোষের যুক্ত হওয়ার ফলে। এই বিষয়টি মনে রাখতে হবে। তার মানে বাবার কাছ থেকে একটি অংশ আসে, মায়ের কাছ থেকে একটি অংশ আসে, দুটি অংশ মিলিত হয়ে কিন্তু আসলে জাইগোটটি তৈরি হয়। জাইগোট একটি কোষ, পরবর্তীতে এই জাইগোটের কোষটি বারে বারে বিভাজিত হয়ে আস্তে আস্তে একটি প্রাণী বা একটি জীব তৈরি হয়। তো যখন জনন মাতৃকোষের পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, তখন মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়, কিন্তু পরবর্তীতে জাইগোট থেকে যখন প্রাণীটি আস্তে আস্তে বড় হতে থাকে, তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। তো আমরা একটু চিত্রের দিকে খেয়াল দিই। এখানে আমি মিওসিস কোষ বিভাজনের একটি চিত্র দেখিয়েছি। সবাই খেয়াল করো যে চিত্রের আসলে দুইটি ধাপ রয়েছে। তো প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোষ রয়েছে, কোষের মধ্যে উদাহরণ হিসেবে 4টি ক্রোমোজোম দেখানো হয়েছে। যদিও কোষে 4টি ক্রোমোজোম থাকে না, সব কোষে 4টি ক্রোমোজোম থাকে না, কিন্তু সহজ সরল উদাহরণের জন্য আমরা 4টি ক্রোমোজোম বিবেচনা করে নিলাম উদাহরণ হিসেবে। তো আমরা দেখতে পেলাম যে প্রথম ধাপে কি ঘটলো। প্রথম ধাপে আমরা দেখতে পেলাম যে এই যে কোষের যে নিউক্লিয়াসটি আছে, কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে গেল। তো বিভাজিত হয়ে গেল, এর ফলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেল। এখানে নিউক্লিয়াসটি বিভাজিত হয়েছে একবার। এর পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াসটি আবার বিভাজিত হয়েছে। আবার বলি, প্রথমে একটি কোষ ছিল, একটি কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়েছে, নিউক্লিয়াস একবার বিভাজিত হলো, পরবর্তীতে নিউক্লিয়াস আবার বিভাজিত হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে দ্বিতীয় ধাপে এই নিউক্লিয়াসটি দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্রোমোজোম কিন্তু আর বিভাজিত হয়নি। ক্রোমোজোম আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটি ক্রোমোজোম রয়েছে, এখানেও দুটি ক্রোমোজোম রয়েছে, কিন্তু শুরুতে কিন্তু আমার 4টি ক্রোমোজোম ছিল। 4টি ক্রোমোজোম থেকে ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে দুটি দুটি করে হয়েছে, কিন্তু পরবর্তীতে ক্রোমোজোম কিন্তু আর বিভাজিত হয়নি। দুটি ক্রোমোজোমই রয়ে গেছে, কিন্তু নিউক্লিয়াস আরেকবার বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস উৎপন্ন করেছে। তো প্রথম যে বিভাজনটি আছে, প্রথম বিভাজনটিকে বলা হয় হ্রাস বিভাজন। প্রথম বিভাজনটিকে কেন হ্রাস বিভাজন বলা হয়? কারণ প্রথম বিভাজনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়েছে গেছে। তার মানে এই অংশটি হচ্ছে প্রথম বিভাজন, প্রথম মিওসিস বিভাজন। এই অংশটিকে আরেকটি নাম দেওয়া হয়েছে কি বিভাজন? হ্রাস বিভাজন। কেন? কারণ এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, এ কারণে এই বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় যে বিভাজনটি আমরা দেখতে পাচ্ছি এই অংশে, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়নি, বরং আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম সংখ্যা আগেও দুটি ছিল, এখনো দুটি রয়েছে। এই কারণে এই বিভাজনকে বলা হয়েছে সমান বিভাজন, মানে সমবিভাজন। এ হচ্ছে মিওসিস কোষ বিভাজনের দুটি ধাপ। প্রথম ধাপে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপে নিউক্লিয়াস আরেকবার বিভাজিত হয়েছে, তার মানে নিউক্লিয়াসটি মোট দুইবার বিভাজিত হলো, কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর বিভাজিত হয়নি। ক্রোমোজোম সংখ্যা যদি আবারও বিভাজিত হতো, তাহলে তো ক্রোমোজোম সংখ্যা এক হয়ে যেত, এক এক করে আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম সংখ্যা প্রথমে ছিল 4টি, প্রথম বিভাজনের পর ক্রোমোজোম সংখ্যা হলো 2টি, দ্বিতীয় বিভাজনের পর ক্রোমোজোম সংখ্যা কিন্তু আর হ্রাস পায়নি, ক্রোমোজোম সংখ্যা দুটি দুটি রয়ে গেছে। এ কারণে বলা হয় যে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ হতে দুটি অপত্য কোষ আমরা পাই। এটি আমরা লেকচার একে আলোচনা করেছি। যাদের মাইটোসিস কোষ বিভাজনের উপর কোনো প্রশ্ন আছে, বোঝার সমস্যা আছে, তারা ভিডিওটি আরেকবার দেখে নিবে। আর মিওসিস কোষ বিভাজনে আমরা দেখতে পাচ্ছি একটি কোষ থেকে কিন্তু আমরা মূলত 4টি নতুন অপত্য কোষ পেয়েছি। তবে নতুন অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এটি মিওসিস কোষ বিভাজন, যে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4টি, কিন্তু অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে 2টি। এই বিষয়টি মনে রাখতে হবে। এবং আরেকটি কথা বারে বারে বলি, এটি হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু এই ঘটনাটি ঘটে না, অর্ধেক হয় না। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষে 4টি ক্রোমোজোম থাকলে অপত্য কোষগুলোতেও 4টি ক্রোমোজোমই থাকে। ঠিক আছে, এবার যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনাগুলো থেকে মিওসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য আমরা পাই, যেগুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মিওসিস কোষ বিভাজনের কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম? আমরা জানতে পারলাম যে মিওসিস কোষ বিভাজন জনন কোষে সংঘটিত হয়। এছাড়া নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কারা? আমরা জানি যে আমাদের পরিচিত যে গাছগুলো আছে, যেমন আম গাছ, জাম গাছ, এইসব গাছে কিন্তু ফুল হয় এবং ফুল থেকে পরবর্তীতে ফল হয়। এই সকল গাছগুলো বা জীবগুলোকে আমরা বলি উচ্চ শ্রেণীর জীব। কিন্তু নিম্ন শ্রেণীর অনেক জীব আছে, যে সকল জীবের মধ্যে এরকম কোনো পুষ্প বা ফুল ফুটে না, ফল হয় না, তাদের সিস্টেমটা একটু অন্যরকম। ঠিক আছে, তো ওই সকল জীবগুলোর দেহে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। মূলত এই বিষয়টি আমার মনে রাখলেই চলবে যে জীবের জনন কোষ, মানে উচ্চতর জীবের জনন কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। 2 নম্বর পয়েন্ট, এ ধরনের বিভাজন থেকে একটি বিভাজনের ফলে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। একটু আগে আমরা চিত্রে বিষয়টি আলোচনা করেছি। 3 নম্বর, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তবে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। এই বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে একটু আগে আলোচনা করে এসেছি। 4 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে 4 নম্বর পয়েন্টই মিওসিস কোষ বিভাজনের মূল বিষয়, যে মিওসিস কোষ বিভাজনে যে নতুন 4টি কোষ উৎপন্ন হয়, এই 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তার মানে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়ে যায়। যদি মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 4টি, মিওসিস কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 2টি। তবে মাইটোসিস কোষ বিভাজনে সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজনে যদি মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 4টি হয়, তাহলে অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা 4টি হয়। মিওসিস কোষ বিভাজনে সেখানে দেখা যাচ্ছে যে অর্ধেকে পরিণত হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে যাই আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে যে এই যে মিওসিস কোষ বিভাজনের ফলে আমরা দেখতে পেলাম যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়ে গেল। তো বিষয়টি নিয়ে একটি প্রশ্ন জাগে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হলো কেন, বা ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হওয়ার প্রয়োজনটা কি? কেন মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন? ক্রোমোজোম সংখ্যা তো এই জায়গায় অর্ধেক হয়ে যাচ্ছে, মাইটোসিসের মতো তো হুবহু সমগুণ সম্পন্ন কোষ তৈরি হচ্ছে না, তাহলে মিওসিস কোষ বিভাজনের আমার দরকারটা কি? তো মিওসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তা তথা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য আমি এখন আলোচনা করতে যাচ্ছি। যে আসলে মিওসিস কোষ বিভাজনটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মিওসিস কোষ বিভাজন যদি না হতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো জীব বেঁচে থাকতো না, জীব বিলুপ্ত হয়ে যেত। তো আমরা বিষয়টি দেখি যে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যটি কি, মিওসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তাটা কি। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কালো রঙের 2টি কোষ দেয়া আছে, এবং এই কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা 2n দেয়া আছে। 2n মানে হচ্ছে যে জোড় সংখ্যা, কারণ সকল কোষে ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। আমাদের দেহ কোষে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম আছে। 2n দিয়ে জোড় সংখ্যা বোঝানো হয়েছে। যেমন মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া ক্রোমোজোম, তার মানে 46টি ক্রোমোজোম। তো আমরা দেখতে পেলাম যে এই কালো অংশগুলোতে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। 2n সংখ্যক ক্রোমোজোম যখন মিওসিস কোষ প্রক্রিয়ায় বিভাজিত হলো, তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল? অর্ধেকে পরিণত হয়ে গেল, n সংখ্যক ক্রোমোজোম হয়ে গেল। আগে ছিল 2n সংখ্যক ক্রোমোজোম, এখন হয়ে গেল n সংখ্যক ক্রোমোজোম। কারণ আমরা জানি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা
অর্ধেকে পরিণত হয়ে যায়। 2n এর অর্ধেক কত? 2n এর অর্ধেক হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পেলাম যে জনন মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজনের ফলে যে নতুন কোষগুলো উৎপন্ন করলো, ওই কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল অর্ধেক। এখন এই যে নতুন যে জনন কোষগুলো উৎপন্ন হলো, পুরুষের ক্ষেত্রে যেটা নাম দেওয়া হয় শুক্রাণু, আর স্ত্রীর ক্ষেত্রে যেটা নাম দেওয়া হয় ডিম্বাণু, এই দুটি অংশ মিলিত হয়ে যে কোষটি উৎপন্ন হবে তার নাম হচ্ছে জাইগোট। জাইগোটে কি হয়? জাইগোটে ডিম্বাণু এবং শুক্রাণু কি হয়? মিলিত হয়। তো আমরা দেখতে পেলাম যে ডিম্বাণুতে আছে n সংখ্যক ক্রোমোজোম, শুক্রাণুতে আছে n সংখ্যক ক্রোমোজোম। n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়ে যে জাইগোটটি তৈরি হলো, সেই জাইগোটটিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এই 2n সংখ্যক ক্রোমোজোম কিন্তু আসলে যে অরিজিনাল যে মূল যে কোষটি ছিল সেই কোষের সমান। তার মানে মিয়োসিস কোষ বিভাজনের ফলে যে নতুন প্রাণীটি তৈরি হলো, যে নতুন জীবটি তৈরি হলো, তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু হয়ে গেল মূল যে প্রাণীটি, মূল যে জীবটি ছিল তার ক্রোমোজোম সংখ্যার সমান। তার মানে আমরা দেখতে পেলাম মিয়োসিস কোষ বিভাজনের ফলেই কিন্তু আসলে একটি নতুন প্রাণী সৃষ্টি হতে পারলো, যে প্রাণীটি দেখতে শুনতে তার বাবা মায়ের মতো হবে। কারণ তার বাবা মার অংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, আর তার মধ্যেও 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের মূল তাৎপর্য। যদি মাঝখানে মিয়োসিস কোষ বিভাজনটি সংগঠিত না হতো, তাহলে কিন্তু আমরা 2n ক্রোমোজোম পেতাম না, তাহলে কিন্তু সংখ্যাটা অন্যরকম হয়ে যেত, তার বাবা মার মতো কিন্তু বিষয়টি হতো না। ঠিক আছে, এবার আমরা দেখি। এখানে তো আমি বুঝাইলাম যে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্বটি কি। এবার যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি, যে যদি মিয়োসিস না ঘটতো, যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস ঘটতো, তাহলে ঘটনাটি কি ঘটতো? একটু পিছনের দিকে যাই। মিয়োসিস কোষ বিভাজনে আমরা দেখেছিলাম যে 2n সংখ্যক ক্রোমোজোম ভেঙে গিয়ে n সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়েছে, অর্ধেক হয়ে গেছে। ওকে, যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস সংগঠিত হতো, তাহলে কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো। ঠিক আছে, কারণ মাইটোসিস কোষ বিভাজনে তো আমরা জানি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান হয়। তাই যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস ঘটতো, তাহলে কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম বিভাজিত হয়ে কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো। তাহলে শুক্রাণুতেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকতো, ডিম্বাণুতেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকতো। পরবর্তী ধাপে যখন ডিম্বাণু আর শুক্রাণু নিষেক প্রক্রিয়া মিলিত হয়ে জাইগোট গঠন করতো, তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত 4n। 2n আর 2n যোগ করে কি হয়ে যেত? 4n। এখন তোমরা নিজেরাই বলো যে এক্ষেত্রে যে নতুন প্রাণীটি সৃষ্টি হলো, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 4n, অথচ তার বাবা আর মায়ের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তাহলে কি নতুন প্রাণীটি দেখতে তার বাবা মায়ের মতো হবে? অবশ্যই না। এই ঘটনাটি আসলে সম্ভবই না, এমন ঘটনা ঘটেই না যে নতুন প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা বাবা মায়ের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে গেছে। এটি অসম্ভব। সবসময় দেখা যায় যে নতুন প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা তার বাবা মায়ের ক্রোমোজোম সংখ্যারই সমান হয়, এবং সমান করতে হলে অবশ্যই মাঝখানে আমাকে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে নিতে হবে, যেটি ঘটে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। যদি জনন কোষে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়, তাহলে এটি সম্ভব নয়। যদি জনন কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, তাহলে 2n থেকে হয়ে যাবে 4n, 4n থেকে হয়ে যাবে 8n। এভাবে চলতে চলতে এক সময় দেখা যাবে যে ওই জীব ধ্বংস হয়ে যাবে, ওই জীব আর থাকবে না পৃথিবীতে। এই কারণে মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়, 2n ভেঙে n সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, n সংখ্যক ক্রোমোজোম আবার মিলিত হয়ে 2n তৈরি করে। তার মানে যে নতুন প্রাণীটি তৈরি হয়, এই নতুন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তার বাবা মায়ের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মিয়োসিসের পরিবর্তে যদি মাইটোসিস ঘটে, তাহলে এটি সম্ভব নয়, এটি একটি অসম্ভব ঘটনা। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহে যেমন মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে, ঠিক একইভাবে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে। মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত না হলে আমাদের দেহের বৃদ্ধি ঘটবে না, আর মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত না হলে কোনো নতুন জীবের সৃষ্টি হবে না। এই বিষয়টি মনে রাখতে হবে। এবার আমরা দেখি যে মিয়োসিস কোথায় সংঘটিত হয়। নৈবেদিক প্রশ্নের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।
তো সবাই খেয়াল রাখবে যে মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। একটু আগে আমরা বিষয়টি আলোচনা করে এসেছি। সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ওই সকল উদ্ভিদ যে সকল উদ্ভিদে ফুল হয়। তো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী আর ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তার মানে সোজা কথা যে মিয়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে। উন্নত প্রাণীদের শুক্রাশয় আর ডিম্বাশয় এগুলো হচ্ছে জনন অঙ্গ, আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী ডিম্বক এগুলো হচ্ছে জনন অংশ। এই কারণে এই সকল অংশগুলোতে বা অঙ্গগুলোতে মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এবার আমরা চলে এসেছি অধ্যায়ের একদম শেষ টপিকসে। তো দ্বিতীয় অধ্যায়ের শেষ টপিকসটি হচ্ছে বংশগতি। বংশগতি বিষয়টি কি? বংশগতি কাকে বলে? বংশগতি হচ্ছে যে, সহজ কথায় বলি, যে আমাদের মানে মানুষের দেখা যায় যে আমাদের আচার আচরণ বা আমাদের দেহের কাঠামো অর্থাৎ আমাদের চেহারা বা আমাদের চুলের রং, চোখের রং এগুলোর সাথে কিন্তু আমাদের বাবা মায়ের একটা মিল থাকে। এটি কিন্তু আমরা সবাই জানি। দেখা যায় যে আমাদের চেহারা হয়তো বাবার মতো হয় বা মায়ের মতো হয়, তো এরকম একটা মিল থাকে। এই যে মিলটি, তার মানে যে বাবা ও মায়ের কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততিরা পেয়ে থাকে। পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানে সঞ্চারিত হয় সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে বংশগতি। আবারও বলি যে আমাদের আচার আচরণ বা চেহারার সাথে যে বাবা মায়ের যে মিলটি থাকে, এই মিলটি আমাদের দেহের মধ্যে যে প্রক্রিয়ায় সঞ্চারিত হয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়েছি জিনিসটি, সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে বংশগতি। আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। এটি কিন্তু আমরা সাধারণভাবেই জানি যে দেখা যায় যে বাবা মায়ের চুল হয়তো কালো রঙের, এ কারণে ছেলে মেয়ের চুলও কালো রঙের হয়েছে। আবার দেখা যায় যে আমাদের বাংলাদেশের মানুষের চুল কালো রঙের থাকে বা চোখ বাদামি রঙের হয়, কিন্তু ইউরোপিয়ানদের চোখ কিন্তু নীল রঙের হয়, সবুজ রঙের হয়, বা চুল একটু বাদামি রঙের হয়। এগুলো কিন্তু তাদের বংশগত বৈশিষ্ট্য, এই বিষয়টি কিন্তু আমরা জানি। তো বংশগতি বা বংশগত বৈশিষ্ট্য যে কিভাবে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় এ বিষয় নিয়ে প্রাচীনকালের মানুষ কিছু কাল্পনিক ধারণা পোষণ করত, যেগুলো পরবর্তীতে আসলে ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে গবেষণায় যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলি এগুলো মূলত বহন করে ডিএনএ নামক এক ধরনের কোষ। এই বিষয়টি মনে রাখতে হবে যে ডিএনএ এর মাধ্যমেই কিন্তু আসলে বংশগতির বৈশিষ্ট্যগুলো এক প্রাণী থেকে আরেক প্রাণীতে চলে যায়, সঞ্চারিত হয়। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এর সাথে অবশ্য আরেকটি অণুর নাম বলতে হয়, তার নাম হচ্ছে আরএনএ। ডিএনএ এবং আরএনএ দুটি জিনিসই আসলে বংশগতির জন্য দায়ী। ডিএনএ থাকে কোষের নিউক্লিয়াসে। আমরা জেনেছি যে কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে সুতার মতো যে অংশগুলো, এবং ক্রোমোজোম গুলোকে বিশ্লেষণ করলেই ডিএনএ পাওয়া যায়। যাই হোক, এতটুকু মনে রাখলেই চলবে অষ্টম শ্রেণীর জন্য যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। এবার আমরা একজন বিজ্ঞানীর সাথে পরিচিত হই। চিত্রে বা ছবিতে যে বিজ্ঞানীর তোমরা চেহারা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে জন মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। তার জন্ম হয়েছিল 1822 সালে এবং উনি মৃত্যুবরণ করেছেন 1884 সালে। তো এই যে বংশগতি, এই যে এক প্রাণীর বৈশিষ্ট্য আরেক প্রাণীতে সঞ্চারিত হলো, তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হলো বৈশিষ্ট্য, এটি কিভাবে সঞ্চারিত হলো? একটু আগেই বলেছি যে এই বিষয় নিয়ে প্রাচীনকালে অনেক ধরনের ভ্রান্ত ধারণা বিদ্যমান ছিল, অনেক কাল্পনিক ধারণা বিদ্যমান ছিল যে এই হতে পারে, এই হতে পারে। কিন্তু ম্যান্ডেল প্রথম সে বৈজ্ঞানিকভাবে বিষয়টি ব্যাখ্যা দিয়েছিলেন। ম্যান্ডেলই প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন যে কিভাবে বাবা মায়ের বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। বংশগতি নিয়ে ম্যান্ডেলের দুটি সূত্র রয়েছে। ম্যান্ডেল সম্পর্কে তোমরা উপরের ক্লাসগুলোতে আরো বিস্তারিত জানতে পারবে। ম্যান্ডেল এই যে বংশগতি নিয়ে যে গবেষণা করেছিলেন, এ কারণে তাকে বলা হয় জিনতত্ত্বের জনক। বিষয়টি মনে রাখতে হবে, জিনতত্ত্ব মানেই হচ্ছে যে বংশগতি কিভাবে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সঞ্চারিত হয় তা নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে। এবং এই বিষয়টির জনক বলা হয় কাকে? জনক বলা হয়েছে গ্রেগর জোহান ম্যান্ডেলকে। তো আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেললাম। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা সমাপ্ত এখানেই।
এবার কিছু বাড়ির কাজ দিয়ে দিই, অবশ্যই বাড়ির কাজগুলি তোমরা খাতায় লিখবে। বাড়ির কাজ 1 নাম্বার, মিয়োসিস কোষ বিভাজন কি? 2 নাম্বার, মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো লিখো। এবং 2 নাম্বার যে প্রশ্নটি আছে, 2 নাম্বার প্রশ্নটির সাথে কিন্তু আরো একটি প্রশ্ন থাকে যে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য লিখো। অনেক সময় প্রয়োগমূলক প্রশ্নে, তার মানে গ নাম্বার প্রশ্নে পার্থক্য বা তুলনামূলক আলোচনা চাওয়া হয়। তো যারা মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য পড়েছে এবং মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য পড়েছে, এই দুইটা বিষয়কে কিন্তু ছক হিসাবে ডানে বায়ে ছক হিসাবে বিন্যস্ত করে দিলেই কিন্তু পার্থক্যটি হয়ে যায়। নতুন করে এটি মুখস্থ করার প্রয়োজন নেই, আসলে বৈশিষ্ট্য থেকেই কিন্তু পার্থক্য লেখা যায়, এবং পার্থক্য একটু বেশি করে লিখবে যেহেতু নাম্বার বেশি। তো 2 নম্বর প্রশ্ন কি ছিল? 2 নম্বর প্রশ্নটি ছিল যে মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো লিখো। 3 নম্বর, মিয়োসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন, আমরা একটু আগে আলোচনা করেছি। এবং 4 নম্বর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য বর্ণনা করো, যে কেন মিয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন, জীবদেহের জন্য মিয়োসিস কোষ বিভাজন প্রয়োজন কেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ।